হতে তো পারবো না দাদা কৌশিকদার মতন। পকেটে টাকা থাকলে যেমন ঘোরার ইচ্ছা সবার হয় না, তবুও আমি বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের যাচ্ছি মায়াপুরে। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই হাতিশালা, এখানে দাঁড়িয়ে আছি। আর আমি যাচ্ছি বাসে, তাই তোমাদেরকে ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে লাস্ট পর্যন্ত। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমি কিভাবে মায়াপুর যাচ্ছি, কোথায় থাকছি না থাকছি, তোমাদের অল ডিটেলস জানিয়ে দেবো। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন বেশি কথা বলবো না, এখন চলো বাসে যাওয়া যাক। আর বাসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি না, কারণ বাসে প্রচুর নাচ গান চলছে আর সবাই নাচানাচি করছে, তাই তোমাদেরকে আর দেখালাম না। তো এখন চলো বেশি কথা বলবো না, বাসে চলে যাই আর তারপরেই মায়াপুরে গিয়ে তোমাদের বাকিটা বলছি। তো এখন চলো যাওয়া যাক। স্বার্থ ছাড়া যেমন মানুষ চলে না, টাকা থাকলেই সব তীর্থস্থান ঘোরার সৌভাগ্য সবার হয় না। আমাদের বাস কৃষ্ণনগরে এসে পৌঁছাতে বাস থেকে নেবে এক কাপ নিয়ে নিলাম চা। চায়ে চুমুক দিয়ে শরীরের সব অলসতা দূর করলাম। তো বন্ধুরা, অবশেষে চলেই আসলাম সেই মায়াপুর ইস্কন মন্দির দেখতে। হ্যাঁ, সারা রাত বাসে জার্নিং করে আর পৌঁছে গেলাম মায়াপুরে। আর দূরেই দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দির। আর আমি এখন দাঁড়িয়ে আছি চৈতন্য গৌড় মঠের এখানে। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে তোমাদের মন্দিরের ওখানে গিয়ে দেখাচ্ছি। এখন ফ্রেশ হওয়ার পরেই তোমার বাকিটা বলছি। দূরে ওই দেখতে পাচ্ছি সেই মায়াপুর ইস্কন মন্দির, যার চিরাচরিত অনেক কাল্পনিক কাহিনী আছে। হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি মায়াপুর গিয়েছিলাম হঠাৎই, আর আমাদের রুম নিয়েছিল মায়াপুর মন্দির থেকে অনেকটাই দূরে। এই শ্রীবাস অঙ্গন এই ভবনে আমি ছিলাম। আর তোমরা চাইলে এখানে থাকতে পারো, অনেক কম খরচে তোমরা থাকতে পারবে এখানে। যার সকালের শুরুটা ছিল একটা জয় তিলক দিয়ে, 5 টাকার বিনিময়ে আমার মাথায় পরিয়ে দিল। বন্ধুরা, স্নান করে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই একটা টোটো নিয়ে নিয়েছি, আমরা এই টোটোয় করে পুরো মায়াপুরটা ঘুরবো আর তোমাদেরকে সেটাই দেখাবো। এখন ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে সত্যি। মায়াপুর অসাধারণ একটা জায়গা। আর এটা এখন কার্তিক মাস চলছে, বুঝতেই পারছো, তাই জন্য প্রচুর ভিড় আছে। এখন মায়াপুরটা ঘুরে দেখাবো তোমাদেরকে। তো চলো। মায়াপুর এসে তোমরা যদি টোটো নাও, তাহলে তোমাদেরকে প্রথমে সেই সেন বংশের রাজা বল্লাল সেনের ইটের ইমারতি কিছু জিনিসপত্র দেখানোর জন্য টোটো ড্রাইভার তোমাদেরকে এখানেই নিয়ে আসে। এখানে আসলে এগুলোই দেখতে পাবে। এই ওই তো রাজবাড়ি, ওই তো ভুল বাজার স্টেশন। আমরা কোথায় ঢুকে যাচ্ছি? আসল রাজবাড়ি, এইটা আসল রাজবাড়ি। আরে ইটের সাইজগুলো দেখো, এক বিঘেরও কম। কোথায় যাচ্ছি জানি না, শুধু ঘুরে ঘুরে চলে আসবো। এই এখানে এসেই শেষ হয়ে গেল। হয়তো আমরা ইতিহাসের পাতায় বল্লাল সেনের সম্পর্কে অনেক কিছুই না পড়েছি। সেই বল্লাল সেনের ইটের ইমারতি দেখতে এসে এখানে সবাই ফটোশ্যুট করছে, সেলফি তুলছে। তারপরে এখানে আবার দেখো, এই যে ঘরটা বানাচ্ছিল, তারপরে এখানে একটা রাক্ষস না কিসের মূর্তি করা। কত না কীর্তনে শুনেছি চাঁদ কাজীর গল্প, পৌরাণিক কাহিনীতেও শুনেছি চাঁদ কাজীর গল্প। আর আমি চলে এসেছি চাঁদ কাজীর সমাধিস্থল দেখার জন্যে। এই যে
চাঁপা ফুলের গাছটি দেখছি এটা নাকি 500 বছর পুরনো, এখনও পর্যন্ত জীবিত আছে, যার ফুলের সুগন্ধ ছড়িয়ে বেড়াচ্ছে এখনও পর্যন্ত। এখানকার লোকেদের কাছ থেকেই চাঁদকাজির কিছু গল্প আমরা শুনে নেব। মানে তোর ভগবান এই চিত্রতে 4টে সকাল লাগে ভাই জুতোটা খোলো, জুতো খোলো। এই কাজই পরে ক্ষমা চেয়েছি নিমাই, একই গ্রামে বসবাস করি। গ্রাম সম্পর্কে আমি তোমার মামা, তুমি আমার ভাগনা। তোমার মা সম্পর্কে আমার দিদি হয়। তোমার বাবা আগে চলে গেছে, তোমার দাদু সম্পর্কে আমার চাচা হয়নি ভাই। মামা দোষ ভাগনা দেয় না, ভাগনা তো বলে মক্কু জোর করে আলিঙ্গন করেছিলেন। তখন অন্তত কথা কাজী ওকে একবার কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম আজকে না কালকে। মহাপ্রভু যখন নগর কীর্তন বেরোতো সকালবেলা, তার পিছে হাজার হাজার লোক নৃত্য করতো। ওই টাইমে কাজী স্ত্রী বেগম দুইজনে গিয়ে মগ পায়ে জড়িয়ে ধরলেন। মহাপুর পায়ে যদিও ক্ষমা কাছে মহাপুর জব দীক্ষা নিয়েছিলেন। এই কাজী অনেক অত্যাচার করেছে, মহাপুর জব দীক্ষা নিয়ে মহাপুর ভক্তের কীর্তন সহিত করেছিলেন। তখন মহাপুর 16 বছর বয়স, কাজীর বয়স 78 বছর বয়স। এই কাজী পরে মহাপুর ক্ষমা আছে, মহাপুর দীক্ষা নিয়েছিলেন। কাজন মরে গেলেন, মহাপুর ভক্তের কীর্তন সহিত জব করেছিলেন। কাজন মরে গেলেন 20 বছর, মহাপুর নিজাতে মহাপুর লোকজন নিয়ে কাজীকে মাটি দিয়েছিলেন। দিয়ে মহাপুর ভক্তরা একটা ছোট্ট ডাল মহাপুর হাতে এনে দিলেন, একটা ডাল গেন পুঁতে দিলেন। মহাপু বলেছিল তুমি আমার কিন্তু সহযোগিতা করলা, আমার সনাতন ধর্ম মেনিলা, তোমার কবি ছিল কাল ফুল পড়বে তারা সুগন্ধ তোমার জয়। অনেক কথা আছে, এটা ছোটে বললাম। এই কাজী ইনি ছিলেন। তারপরে কংস হলেন জবাব। কংস কৃষ্ণকে মারবেন বলছে, মারতে পারে নাই। কৃষ্ণ কংসকে বধ করেছিলেন। কৃষ্ণ বলেছিল তুমি আমাকে শত্রু ভাবনা, তারপরে কলিতে তুই নামে মুক্তি বাবা। কংসের চাঁদকাজি গুরু রূপে কৃষ্ণ নদী আয়, ব্রজের কানাই নদীর নিমাই। যেই নিমাই সেই গৌরহরি, যেই গৌরহরি সেই মহাপ্রভু, যেই মহাপ্রভু সেই শ্রীকৃষ্ণ চৈতন্য। মানবের কৈত ধন্য, পশু পাখি গাছ পালা পাহাড় পর্বত বাঘ ভাল্লুক যত ছিল সবাইকে মহাপ্রভু কাঁদালো নাচালো। তো বন্ধুরা, এখন আমরা চৈতন্য মহাপ্রভুর মাসি ও পিসির বাড়ি এই 3 নম্বর গেট থেকে প্রবেশ করেছি। আর এখন এটাই ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, এর মধ্যে কি আছে না আছে সবই দেখাবো। আর ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবই জানতে পারবে আর দেখতে পারবে। আমি প্রবেশ করার সাথে সাথে দেখি সেই পুরনো যুগের স্মৃতি ধানের গলা এখনও পর্যন্ত রয়েছে, যেটা তোমরা আসলে এখনও পর্যন্ত দেখতে পাবে। চিরাচরিত পৌরাণিক কাহিনী ও রামায়ণেও কতই না নাম শুনেছি গোবর্ধন পর্বতের কথা। এখানকার লোকেরা বলছে এটা গোবর্ধন পর্বত। আর এই গোবর্ধন পর্বত যদি পরিক্রমা করা যায় তাহলে মনোবাঞ্ছা পূরণ হয়। আর এখানে সামনেই একটা বড় পুকুর আছে। তারপরেই চলে এলাম গোবর্ধন পর্বতকে একটু পরিক্রমা করতে। এই দেখো গোবর্ধন পর্বত, গোবর্ধন পর্বতটাকে একটু কাছ থেকে তারপরেই আমি চলে এসেছিলাম গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরে। এখানে তোমাদেরকে বলে রাখি, অধিকাংশ জায়গায় ক্যামেরা বা ফোন নিয়ে প্রবেশ করতে দেয় না, তাই তোমাদেরকে অতটা ভালোভাবে দেখাতে পারলাম না। हरे कृष्ण हरे राधा रमण हरे गोविंद এখানে অনেক মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতি রাখা আছে, তোমরা আসলে অবশ্যই দেখতে পারো। খুব সুন্দরভাবে সাজানো আছে।
আমরা এখন চলে এসেছি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটাই তোমাদেরকে এখন দেখাবো, চলো যাওয়া যাক। সামনেই গৌরকুণ্ড। এখানে শুনেছি স্নান করলে পুণ্য মেলে, কিন্তু আমার ভাগ্যে স্নান করার হয়ে উঠল না। এখানে লোহার চ্যানেল দিয়ে রথ করা আছে। এখন চলে এসেছি শ্রী চৈতন্যদেবের জল মন্দিরে। এই দেখো জল মন্দিরটা দেখো। এটাই হলো জল মন্দির, একদম জলের মাঝখানে মন্দির। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর হরিণও আছে, তোমাদেরকে সেগুলোই দেখাবো এখন। এতে মাছ আছে মনে হচ্ছে, অনেকে মুড়ি টুড়ি দিয়েছে। হ্যাঁ, মাছই আছে। ওরা নিচে নাকি খাবার? হ্যাঁ দেখো, একটা শিং হয়েছে আবার হরিণ। সব খেতে পারে, ওইগুলোর পেট ভরে গেছে, ওগুলো চলে গেছে। ফার্স্ট টাইম হরিণের গায়ে হাত দিচ্ছি। কি সুন্দর দেখ। আমরা এখন এসেছি 60 ফুট মহাপ্রভু দেখতে। আর এই যে একটা গুহার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। আর এই দেখা যাচ্ছে এখানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে, পার হেড 10 টাকা। গুহাটা দেখো, একটা গুহার মতন করেছে, লাইটে দেওয়া আছে, কিন্তু খুব সুন্দর লাগছে। অবশ্যই বলবো এসে ঘুরে যেও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই হলো 60 ফুট মহাপ্রভু। আর এখানে আছে চৈতন্য মহাপ্রভু। আর এখানে তো দেখতেই পাচ্ছ কারা আছে। আর এখানে একটা রথ করা আছে আবার। এইটা দেখো কত সুন্দর লাগছে। এটা রাতে লাইটিং হয়, আরো খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে দেখতে।
তারপরে তোমরা এখানে একটা মিউজিয়াম দেখতে পাবে, যার প্রথমেই আছে আর তারপরে এখানে আছে শ্রী জগন্নাথ দেব। তোমরা নবদ্বীপে এখান থেকে অনেক গোপালও কিনতে পারো, কিন্তু গোপাল দেখো প্রচুর বড় বড় গোপাল আছে পিতলের। এখানে সব রকমের জিনিস আছে। বন্ধুরা, তোমাদেরকে আমি মায়াপুর আর নবদ্বীপ মেন কিছু জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলাম। যদি কোনো দিন সম্ভব হয় আবার গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো। নবদ্বীপ মায়াপুর কিছু জায়গা ঘুরে অবশেষে চলে এসেছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে। হয়তো সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি, যদি কোনো দিন সম্ভব হয় তাহলে আবার মায়াপুরে গিয়ে আমি ভালোভাবে ভিডিও করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটাই ছিল মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেট, এটাই হলো প্রবেশদ্বার। বন্ধুরা, মায়াপুর সম্পর্কে না বললেই নয়, মায়াপুর সম্পর্কে যদি না বলি নিজেকে খুব ছোট বলে মনে হবে। মায়াপুর হলো এমন একটা ইস্কন মন্দির যা এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। যদি কমপ্লিট হয় বিশ্বের বৃহত্তম মন্দির নামে পরিচিত হতে চলেছে, যেটা পুরীর মন্দিরের থেকেও অনেক উচ্চতায় বেশি। 370 ফুট 113 মিটার উচ্চতা, 3টি গম্বুজ আছে এবং 8টি চরিত্রসহ 16 একর জুড়ে পায়ের ছাপ নির্মিত রয়েছে এবং এটি শত শত বছর ধরে টিকে থাকার জন্য নির্মিত হয়েছে। মন্দিরের হলটি হলো 2.1 একর আয়তনে, বিশ্বের বৃহত্তম মন্দির এবং 10,000 লোকের থাকার জন্য সক্ষম। এটাই হলো মায়াপুর ইস্কন মন্দিরের এখন মেন মন্দির। এখানে সন্ধে আরতি দেখার জন্য প্রচুর লোকের সমাগম হয়েছিল। এখানে আমি আর প্রবেশ করলাম না, কারণ এখানে ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় না, তাই আমি আর প্রবেশ করলাম না। তোমরা আসলে অবশ্যই এই মন্দিরে প্রবেশ করে সন্ধে আরতি অবশ্যই দেখবে। আর এখানে মায়াপুরের চত্বরে অনেক দেখার জিনিস ছিল, আমার হাতে সময় ছিল না, তাই আর আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম না। মায়াপুর ইস্কন মন্দিরে ফরেনাররা সবসময় হরিনামে ব্যস্ত থাকে।
মন্দিরের গেটের আশেপাশে এবং বাইরে অনেক দোকানপাট ছিল, কিন্তু তোমরা এখানে অনেক কেনাকাটা করতে পারো, কিন্তু ছোটদের বড়দের সব রকমেরই কেনাকাটার জিনিস এখানে আছে। তোমরা অবশ্যই দাম দর করে জিনিসপত্র কেনাকাটা করবে। তারপরে মন্দিরের প্রসাদ নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। ছোট্ট একটি শিশু এসে আমাকে প্লেট দিল, আমি হাতে নিয়ে নিলাম প্লেট মন্দিরের প্রসাদ নেব বলে। তারপরে কিছুক্ষণ বাদে আমাকে মন্দিরের প্রসাদ দিয়ে দেওয়া হলো। প্রসাদটা খুব সুন্দর ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। টাটা, বাই বাই।